শাকিব খান ছাড়া হিরো নাই ধরে নাও। আর ওর কাছ থেকে বেরিয়ে আসতে পারছে না, মানে যারা গল্প তৈরি করছে ওরা এক জায়গায় ঘুরছে। আমাদের কাছে আসলে আমরা ভ্যারাইটিস গল্প দিতাম, হয়তো ওটা ভালো হতো। আমি প্রমাণও রেখেছি, আমি প্রায় 300 গল্প লিখেছি। পৃথিবীর ইতিহাসে 100টা গল্প কোনো রাইটারের চলচ্চিত্র হয় নাই। 60-70টা হয়েছে কিনা তাও আমি জানি না। আমি প্রায় 300 গল্প আমি লিখেছি এবং চলচ্চিত্র হয়েছে। আমার অভিজ্ঞতা আছে। সব পরিচালকদের সাথে বসে গল্প লিখেছি, কে কি ধরনের চায়, কে কি ধরনের ভাবে কারেকশন করায়, যে এটা এইভাবে করে দাও। পরিচালকদের তো এক্সপিরিয়েন্স টোটাল, তো ওরা বলে যে এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক না, এই জায়গাটা আমাকে ঠিক করে দাও। আপনার জীবনে এই বয়সে এসে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? না, নাই নাই না, চাওয়া একটাই যে মৃত্যুটা ভালোভাবে হোক। আপনার চোখে একজন শাকিব খান অভিনেতা হিসেবে ওইটা প্রশ্নটা তুমি জানো না বলে তুমি করছো। শাকিব খানের প্রথম দ্বিতীয় ছবি আমি করেছিলাম এবং ওটাই প্রথম সুপারহিট হয়েছিল। তো শাকিব খান ভালো আর্টিস্ট, আনডাউটলি হি ইজ এ গুড আর্টিস্ট। আমরা বেশ কিছুদিন আগে একটা গণমাধ্যমে একজন পরিচালক বলছিলেন শাকিব খান অভিনয় জানে না, জানে না, ওর দৃষ্টিতে জানে না। এবং আমি যদি বলি আমার দৃষ্টিতে, যে শাকিব খানকে বলেছে অভিনয় জানে না, সে হয়তো জানে না অভিনয় কোনটা ভালো মন্দ। শাকিব খান অভিনয় জানে, কারেক্ট চরিত্র দিয়ে একদম কারেক্ট ডাইরেক্টর যদি হয়, সে অত্যন্ত ভালো অভিনয় করবে। অভিনয় করে তার পরিচালকের প্রয়োজন হয়। কোন কথাটা কিভাবে বলবো এটা আর্টিস্ট থেকে বেশি জানে পরিচালক। পরিচালক যদি গাইড করে তাহলে ভালো হবে, আর গাইড না করলে ভালো হবে না। আমি সবচেয়ে বড় কথা, 54 বছর যাবৎ আমি বলতে পারি আমি বাংলাদেশে। আমরা যুদ্ধ করে অর্জন করেছি এটাই যে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। মুক্তিযোদ্ধা বাংলাদেশেরকে দেখতেছি যে আমরা মুক্তিযুদ্ধ যারা করেছিলাম একটি কথার উপর, সেটা হচ্ছে গিয়ে আমরা বাঙালি এই পরিচিতি আমরা রাখবো। পাকিস্তানিরা আমাদের উপর রোলার চালিয়ে আমাদেরকে চালিয়েছে, তো আমরা এটা বলতে পারি যে আমাদের দেশটা বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। আমার মায়ের গর্ভ থেকে যখন নেমেছি তখন মায়ের কাছ থেকে বাংলা শুনেছি, যে জন্যে বাংলা আমাদের ভাষাকে মাতৃভাষা বলে। আমরা এই স্বাধীনতা 54 বছর একটি পেয়েছি, আমরা বাঙালি। যে যা করে আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমরা কথা বলতে পারি, আমি প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করলে এটার কোনো প্রতিবাদ নেই, ঠিক আছে কথাটা? তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। যে উদ্দেশ্যে আমরা দেশকে স্বাধীন করেছি সেই উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো। তারপর অনেক প্রবলেম থাকতে পারে, কোনো ভালো আরেকটা অনেক দিক থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, সেগুলি থাকবেই। একটি সংসারের মধ্যে 10 জন থাকলে 10 জন 10 রকম, 3 জন ভালো 2 জন খারাপ, আর 2 জন ইকুয়াল, এরকম। এখন দেশে ভালো মন্দ সবই হয়, ভালো মন্দ মানুষ আছে, ভালো মন্দ কর্ম আছে, সবকিছুই। তো আমাদের কথা একটাই, আমরা বাঙালি, 54 বছরের অর্জন আমরা বাঙালি, বাংলাদেশি। বলেছি যে আমি পলিটিক্যালি কোনো কথা বলবো না, আমার বলার মতো অনেক কিছু আছে, তো আমি পলিটিক্যালি কথা বলবো না। আমি পলিটিক্স করি না। আমি মুক্তিযুদ্ধ করেছি 7ই মার্চের ভাষণ শুনে, আমার রক্ত গরম হয়ে গেছে, সময় এসেছে, আমি যুদ্ধ করতে চলে গেছি। ট্রেনিং নিয়েছি, যুদ্ধ করেছি। প্রথম কালচারাল গ্রুপে ছিলাম, তারপর ট্রেনিং নিয়ে মানে কণ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, তারপর ট্রেনিং নিয়ে আর্মসের যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে। তো আমরা ওই বললাম 7ই মার্চের ভাষণ শুনে আমাদের রক্ত গরম হয়েছে। তারপর স্বাধীনতার কথা আরেকজনও বলেছিল, সেটাও আমাদের মাথায় আছে। এই সব কিছু মিলিয়ে আমরা এই স্বাধীনতার যুদ্ধ করেছি। অনেক সিনেমা করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক সিনেমা করেছেন। না, অনেক না, আমি মুক্তিযুদ্ধ বিষয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর একটি হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা শুধু মুক্তিযুদ্ধ না, অনেক কিছু আছে সেখানে। আমি মুক্তিযুদ্ধ ছবি করেছি একটা, সেটা হচ্ছে বীর সৈনিক। একটা সুসময় চলছে, আবার অসময় চলছে। খুব একটা সুসময় না,
এবং খুব একটা অসময়ও না। সময়ও না। তো এই যে যে দীর্ঘ চলচ্চিত্রের যাত্রা মানে এখন কিভাবে অতিবাহিত করছেন বা আগামীতে কি পরিকল্পনা আছে এইটা যদি একটু বলতেন। আগামীতে পরিকল্পনা, আমরা চলচ্চিত্র নির্মাণ করি। আমার পরিকল্পনা তো চলচ্চিত্র বানানো বা চলচ্চিত্র গল্প লেখা। যেমন তোমাদের পরিকল্পনা একটাই, যে ক্যামেরাটা নিয়ে যাব, সুন্দর করে জিজ্ঞেস করব, এই প্রশ্নগুলো সুন্দর করে করব, সুন্দর করে উত্তর দিলে আমার একটা ভালো ইয়ে হবে। এই তো চলচ্চিত্র, একটি ভালো চলচ্চিত্র কিভাবে নির্মাণ হয়, ভালো একজন শিল্পী কিভাবে আসতে পারে, একজন ভালো সুরকার কিভাবে আসতে পারে, একজন ভালো কণ্ঠশিল্পী কিভাবে আসতে পারে, এইগুলি তো আমাদের। অনুদানের কথা বললেন, অনুদান যে সমস্ত সিনেমা অনুদানের বিষয়টা অনুদানের ব্যাপারটা হচ্ছে গিয়া যে এটা আম, অনুদান আমি যতটুকু জানি, অনুদানটা প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান প্রথা চালু হয়েছিল। আমি যতটুকু জানি, মনে হয় 95%ই সত্য। তো আমাদের এখানে অনুদান কিন্তু প্রযোজকদের সহযোগিতার জন্য প্রযোজকরা পায় না সহজে। তো এখানে দেখলাম নায়িকা পাচ্ছে, নায়ক পাচ্ছে, ওরা পাচ্ছে, এ পাচ্ছে, ও পাচ্ছে, প্রযোজকরা জমা দিলে ওটা হয় না কেন আমি জানি না। নায়ক নায়িকারা পায়, ওরা তো প্রযোজক না। হতে পারে মনে করো যে একজন নায়ক একজন প্রযোজক সে পাইছে, কিন্তু নায়ক হিসেবে পাইছে, প্রযোজক হিসেবে না, এটা আমরা জানি। তো নায়িকারা পাচ্ছে, প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান প্রথা, তো প্রযোজকরা পায় না। তো আমি 3বার 4বার দিয়েছি, আমি তো পাই নাই। এই অনুদান পায় কেন? আমি তো বললামই, পায়খানা তো বললামই, নায়করা পায়, নায়িকারা পায়, অমুক পায়, তমুক পায়। যারা সিনেমা বানায় তারা এই অনুদান পায় না? সিনেমা তো শুধু প্রযোজক বানায় না, সিনেমা প্রযোজনা করে, প্রযোজক সিনেমা বানায়, ডাইরেক্টর সিনেমা বানায়, ক্যামেরাম্যান সিনেমা বানায়, চিত্র সম্পাদক, শব্দগ্রাহক, এরা সবাই মিলে একটি চলচ্চিত্র নির্মাণ করে। কিন্তু আপনি কি এটা মনে করেন যারা এখন এই যে নায়ক নায়িকারা যে অনুদান পাচ্ছে সেই অনুদান পেয়ে তারা কি আপনাদের মতো সিনেমা বানাতে পারে? এটা তো আমি বলবো না। এখন আমার মনে করো আমাদের মতো, মানে আমি কি বলবো যে যে অনুদান পেয়েছে ওর থেকে ভালো আমি বানাতাম, এটা বলবো কেন? বৃক্ষ কি ফলে পরিচয়, আমরা কি বানিয়েছি দর্শক দেখেছে, ওরা কি বানায় দর্শক দেখেছে। কিন্তু আপনাদের মতো এখন সিনেমা হচ্ছে না কেন? হচ্ছে না কেন, তো এটা আমার 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 প্রশ্ন হচ্ছে গিয়ে যে হচ্ছে না, ছবি ভালো যাচ্ছে না, এটার কারণ একটাই, সে হচ্ছে গিয়া যে চলচ্চিত্র বড় নায়ক নায়িকা থাকলে প্রথম দিন টিকিট কাটবে, সবচেয়ে বেশি নায়ক নায়িকা দেখেই মানুষ টিকিট কাটে। সেকেন্ড, ছবির নামটাকে ফলো করে, সুন্দর একটি নাম, সুন্দর শিল্পী, ছবি দেখতে গেলাম, গল্পটা ভালো লাগলো না, নায়ক নায়িকা শেষ, আর টিকিট কাটবে না। তো চলচ্চিত্রের মেইন হচ্ছে গিয়া গল্প, গল্প যদি সুন্দর হয় আর সেখানে ছোট ছোট শিল্পীও থাকে, সেই ছবিটাও ক্লিক করে। যেমন আমার একটি চলচ্চিত্র, কেউ চিনত না ওমর সানিকে, কেউ চিনত না লিমাকে, আমি প্রেম গীত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। সেই চলচ্চিত্রটি একটি হলে 2 বছর চলেছিল, রূপালী বন্দর, এখন হলটি নাই। সেই হলে টাকা দিয়ে আমি বিল্ডিং করেছিলাম, সেই হলের শেয়ার মানি দিয়ে। তো গল্পটা সুন্দর ছিল, সেই জন্য। গল্প ভালো না হলে কোনো চলচ্চিত্র চলবে না। তোমাকে আমি আরেকটা বলি, বাংলা উপমহাদেশের শ্রেষ্ঠ হিরো হচ্ছে কিন্তু, সবচেয়ে বড় কমার্শিয়াল হোক, সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন, তারপর উত্তম কুমার, তারপর আমাদের দেশের রাজ্জাক। তো এদের ছবি তো ফ্লপ আছে, অমিতাভ বচ্চন দিলীপ কুমারের ছবি ফ্লপ, শক্তি, এর থেকে বড় শিল্পী তো উপমহাদেশে নাই, ওদের ছবি চললো না কেন? গল্পটা ভালো লাগে নাই। সেই 1944 সালের একটি গল্প 44 সালে হয়েছে, 50 সালে হয়েছে, 60-এ হয়েছে, 70-এ হয়েছে, হতে হতে 4-5-6 বছর পর পরে ওই ধরনের একটি গল্প হয়। বাবা পুলিশ অফিসার, ছেলে শয়তান, বা ছেলে পুলিশ অফিসার, বাবা শয়তান, বাবা ছেলেকে গুলি করে মেরে ফেলে, বা ছেলে বাবাকে গুলি করে, এগুলি দেখতে টিকা হয়ে গেছে, ছবিটি চলে নাই। ছবির গল্প সুন্দর না হলে কোনো ছবি মানুষ দেখবে না। প্রথম দিন দেখবে যদি শিল্পী ভালো থাকে, শিল্পী আসলো, পর্দায় আসলো, দেখলাম, শেষ, এবার ঘটনাটা কি বলো। ঘটনা সুন্দর না হলে মানুষ আর চলচ্চিত্র দেখবে না, ওই ছবি যারা দেখতে যায়। আমরা একটা বিষয় দেখেছি যে বরাবরই আপনারা যা তৈরি করছেন তারই উপরে নতুন প্রযোজক যারা তারই উপরে ঘষা মাজা দিচ্ছে, নতুন করে কোনো কিছু সৃষ্টি এটা হোক, করছে না। আগে একটা সময় এটা হোক চলচ্চিত্রে এফডিসিতে নতুন মুখের একটা না। আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি,
মনে করো যে নারায়ণ গোস্মিতার কিছু ছবি খুব ভালো ছিল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, এগুলি যখন চলে, যখন জমির রায়হান সাহেবের জীবন থেকে নেয়া, তখন প্রযোজকরা বলতো আমাদেরকে নীল আকাশের নিচের মতো একটি ছবি বানান, মতো একটি গল্প আমাকে তৈরি করে দিন, জীবন থেকে নেয়ার মতো একটি গল্প তৈরি করে দিন, কিন্তু ওটা না। তো এই ঘেঁষাটা সবখানে থাকবে, যে যে চলচ্চিত্রগুলো ভালো হয়ে যাবে। মনে করো তুমি, তোমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, ক্লাস 8-এ, আরেকজনের ছেলে মানে টেনে মেনে কোনো রকমে 33 করে নাম্বার পেয়ে পাস করছে, তখন এই বাবা বলে, এই তুই ওর মতো হইতে পারস না, তুই 33 পাস আর ওই 90 পায়। চলচ্চিত্র তাই, ওই চলচ্চিত্র ভালো, ওইরকম একটা চলচ্চিত্র আমাকে বানাই দেন না কেন, আমি টাকা দিই নাই, আমি টাকা দিচ্ছি, জীবন থেকে নেওয়ার মতো একটি গল্প আমাকে দেন, মানে ওইটা ওই ধরনের সাবজেক্ট। তো সবখানে এটা সুজন মাঝি সিনেমায় দেখছি আপনি নিজেই এই নৌকার রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, এখনকার পরিচালকরা কি এটা করে? জানি না, এখনকার পরিচালকরা তো অন্যরকম, একটি ছবি হিট হলে আর কোনো রাইটারের কাছে যায় না, নিজের এই গল্প লিখতে বসে যায় দুজনকে নিয়ে। ওই বোম্বের একটা, এখনকার ছেলেবেলের কথা বলে না, বোম্বের দুটো দৃশ্য ভালো লাগলো, ওটাকে এনে জয়েন করে দিল, অমুক থেকে আলো জয়েন করে দিল, এরকম হয় বলেছে, আমি শুনেছি, সত্যি কি মিথ্যা জানি না। তো আজকালকার ছেলেবেলেরা রাইটারদের কাছে যায় না। আমি তোমাকে বলি যে আমি কিন্তু পরিচালক, আমি প্রায় 80টা ছবি আমি পরিচালনা করেছি। শোভা দত্ত একজন পরিচালক, উনি আমার চেয়ে ভালো পরিচালক ছিলেন, খানাতুর রহমান আমার থেকে ভালো সব দিক থেকে। তো শোভা দত্ত একটা গল্প লিখে আমার কাছে বলে, ঝন্টু আমি একটা গল্প রেডি করেছি, আমার গল্পটা একটু দেখে দাও, ঠিক আছে কিনা। তো খানাতুর রহমান আমাকে ডেকে বলে, ঝন্টু তুই তো এত মানুষের গল্প লিখেছিস, আমাকে একটা গল্প লিখে দে। তো খানাতুর রহমান সাহেব কিন্তু নিজের অনেক গল্প করেছে, আমার কাছে গল্প চেয়েছিল, আমি লিখেছিলাম এবং বলেছে খুব সুন্দর গল্প দিয়েছিস, তুই দেখে নিস, এটা খুব ভালোভাবে আমি নির্মাণ করব। 3 দিন পর উনি মরে গেছেন, তবে ওই গল্পটা আমি রেখে দিয়েছি, আমি করেছিলাম, ওটা সুপারহিট হয়েছিল, দর্শকরা খুব ভালোভাবে নিয়েছিল, ওটাকে গরিবের সংসার। এই এখন হচ্ছে গিয়া যে আমি ডাইরেক্টর হয়েছি, আমি গল্প লিখে ফেলবো, আমি ডায়লগ লিখে ফেলবো, আমি গান লিখে ফেলবো, পারবে, কিন্তু সিনেমাটিক হবে কম। দর্শকদের কাছে উদ্দেশ্য একটাই বলা, আপনারা আমাদের বাংলা ছবি দেখুন, আপনারা দেখলে আমরা চলচ্চিত্র বানাতে আগ্রহ প্রকাশ করব, আমরা আগ্রহী হব। আপনারা যদি না দেখেন, আমরা চলচ্চিত্র বানাবো না। চলচ্চিত্র মানুষের বিনোদনের মাধ্যমে একটা মাধ্যম, এটা প্রয়োজন আছে, আপনারা চলচ্চিত্র দেখুন, আমরা বানাই।